ঠিক আছে, ওর একটা ডেট করতে বলবে, আমি যাবো। তো পুলিশ কে আছে, কে এসপি আছে, আমাকে আটকাতে বলতে পারবে। এত ভয় খাওয়ার কি আছে কিছু বুঝতে পারি না। বাঘ না ভাল্লুক, আমি খেয়ে নেবো। আর এখানকার এমপির কথা বলবেন না, বাঁশ দিয়ে কি করবেন যেন, ঠাপাঠাপ না ঢপাঢপ। আপনাদেরকেও প্রস্তুত থাকতে হবে, ওনাকে গণতান্ত্রিক পদ্ধতিতে বসিরহাট ছাড়া করতে হবে। কত বড় সাহস, বলছে জনগণকে বাঁশ দিয়ে পেটাতে হবে। এটা একটা রাজনৈতিক দলের একজন সংসদ সদস্য, এটা ভাবতে অবাক লাগে। ও হাবাসপুরে ওর কারো বাড়িতে খাবার দাওয়াত আমাকে দিতে বলবে, আমি ডেট দিয়ে দেবো। ঠিক আছে, লড়াই করতে হবে। ওই মুচলেখাতে কিচ্ছু হবে না। কি বললাম? ওই মুচলেখাতে কিচ্ছু হবে না। ওর মুচলেখা খাওয়া দাওয়ার পরে না, হিন্দুস্তানি টিস্যু পেপার, জানো কি জিনিস? হিন্দুস্তানি টিস্যু পেপার কাকে বলে জানেন? আমি আজমির শরীফে গিয়ে জানতে পেরেছিলাম যে হিন্দুস্তানি টিস্যু পেপার কী রে? পেপার কাটা পেপার হয় না যে খবর কাগজ কেটে দেয়, পুরাতন বলছে হিন্দুস্তানি টিস্যু পেপার। ও হিন্দুস্তানি টিস্যু পেপার মানে খাওয়া দাওয়ার পরে হাত মুছে ফেলতে লাগে। ও যে তুমি যেটা উসি না আইসি কোন কাকে কোন চামচা কাকে দিয়েছো তৃণমূলে, ও হি টিস্যু পেপারের মতো কাজ লাগবে, হাতে নিগড়ে ফেলে দেবে। যাও ওকে বলে দেবো, আইসিকে বলে দেবে যে করেছে কোন অফিসার, বলে দেবে ভাইজান বলেছে তোমার বাড়িতে আমার খাবারের একটা দাওয়াত দিয়ে আমি আসবো, কে কর মাইল লাল আছে, রুখতে বলবে, রুখবো, দেখবো। তবে আমার ডেটটা জেনে নেবে ভাই। প্রোগ্রাম থাকলে আমি হয়তো বাঁকুড়ায় প্রোগ্রাম আছি, তোমার বাড়িতে আসতে বলবে, হবে না। ঠিক আছে, তো কথা হচ্ছে কি বলতে যাচ্ছিলাম, শিবির না নেতার কাকে তৈরি করবেন। আমি একটা উদাহরণ দিয়ে শেষ করবো। আপনার এখানটা এটা কি, এটা কোন বিধানসভা? আচ্ছা, আমি এখানে উদাহরণের জন্য আমি বলছি, জাস্ট উদাহরণের কথা বলছি, আমি কাউকে ব্যক্তিগত আক্রমণ করে বলছি না। এখানকার আপনি কাউকে ভোট দিয়ে জিতিয়েছেন, সে গাড়ি নিয়ে কোথায় যাচ্ছে? আইনসভার মধ্যে। বড় লোকের আদরের দুলাল, এসি ঘরে জন্ম, এসি ঘরে বড় হওয়া, এসি স্কুলে পড়াশোনা, বিদেশে গিয়ে ডিগ্রি নিয়ে এসেছে, এসে আপনাদের সামনে দাঁড় করিয়ে দিয়েছে, দিদি ভোট দিতে বলেছে, আপনারা ভোট দিয়ে দিয়েছেন। তিনি এখন এসি গাড়ি করে যাচ্ছেন কোথায়? পিপা থেকে ধরছি আইনসভার মধ্যে। রাস্তায় যাওয়ার পথে দেখছে মৎস্যজীবীরা এই যারা ঘেরি আছে চাষ করছে, যাদের কি বলে আপনার জমিতে চাষ করছে। এখন আমার একটা মা কি বাপ জমি থেকে ধান বপন করে এখন ওপরে উঠছে, স্বাভাবিকভাবে জমিতে নামলে হাতে পায়ে তো কাদা লাগবে। উনি তো আদরের দুলাল, উনি তো জন্ম এসি রুম থেকে শুরু করে পড়াশোনা বিদেশ থেকে সব করে নিয়ে এসেছে, এই তো মাটির সাথে সম্পর্ক নয়। ওনার দেখে খুব কষ্ট লেগেছে, হারে ওই লোকটার হাতে পায়ে কাদা, খুব কষ্ট লেগেছে। বিধানসভার মধ্যে গিয়ে বলছে আজকের পর থেকে রাজ্য সরকার যেহেতু শাসকে আছে, আজকের পর থেকে সমস্ত মাঠে মার্বেল বিছিয়ে দিতে হবে, আমার কোনো কৃষক ভাইয়ের না হাতে পায়ে কাদা লাগে। বুঝতে পারছেন না কেন? ওর এই সম্পর্কতে জ্ঞান নাই। আর আজকে যদি আপনার একটা কৃষক পরিবারের সন্তানকে নেতা করে পাঠাতেন, ও প্রথম বিধানসভার মধ্যে গিয়ে হয়তো বাসে যেত, টেকারে যেত, ট্রেনে যেত, এসি গাড়ি হয়তো পেত না, তার এসি গাড়ি নাই, সেখানে গিয়ে কি বলতো? আইনসভার মধ্যে চিৎকার করতো, সে ট্রেজারি বেঞ্চে বসুক আর অপোজিশন বেঞ্চে বসুক, সে আওয়াজ তুলতো, কি বলতো? যে পশ্চিম বাংলায় 80 লক্ষ হেক্টর কৃষি জমি আছে, সেখানে কৃষকদের মাত্র মাসিক গড় আয় পরিবার পিছু 7,000 টাকার কম কেন? আর আমরা একটু আগে গিয়ে দেখি আপনার মেঘালয়ে মাত্র 313 হেক্টর জমি মেঘালয়ে আছে, সেখানকার কৃষকদের পরিবারের মাসিক গড় আয় প্রায় 30,000 টাকা। এই বৈষম্য কেন? পশ্চিম বাংলায় এমন পলিসি নিয়ে আসতে হবে, পশ্চিম বাংলার কৃষকদেরও মাস গেলে অন্তত যাতে 15,000 টাকা ইনকাম করতে পারে, তার ব্যবস্থা, তার পলিসি বিধানসভায় আনো। তাহলে আপনার বাড়ি, আপনি কৃষক, আপনার বাড়ির সন্তানটাকে ওখানে পাঠালে আপনার ভালো খারাপের আওয়াজ তুলবে। আপনি কার বাড়ির সন্তানকে পাঠিয়েছেন, সে আপনার ভালো কিভাবে হয় জানে না। আজকে মৎস্যজীবীর বাড়ি থেকে যদি হতো, আপনারা যা মৎস্য চাষের সাথে আছেন আপনারা জানেন না, অনেকে জানিয়ে দিচ্ছি কি হয়। ঘেরি আছে 10 কিলো মাছ আছে, আমরা অনেকে ভাবি কি 10 কিলো মাছ আছে, যত বেশি খাবার দেবো মাছ তত বড় হবে, এটা স্বাভাবিকভাবে ভাবি আমরা, কিন্তু মোটেও নয়। সবের একটা তো সায়েন্টিফিক একটা গ্রাউন্ড আছে, গবেষণা করে বলছে 10 কিলো মাছ থাকলে 2 কিলো মাছের খাবার দাও।
তাহলে মাছটা দ্রুত বাড়বে। আর আমরা কি মাছ বাড়ানোর জন্য 10 কিলো মাছের খাবার দিচ্ছি, তাহলে 8 কিলো মাছের আমরা খাবারে এক্সট্রা দাম আমাদের খরচ হয়ে যাচ্ছে। তো আমরা বিধানসভার মধ্যে গিয়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমাদেরকে পাঠিয়েছে, আমাকে সংযুক্ত মোর্চার হয়ে অবশ্য তখন লড়াই করেছিলাম, আজও আমি সংযুক্ত মোর্চার বিধায়ক বলি, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের আমি চেয়ারম্যান। আমি গিয়ে বিধানসভার মধ্যে বা আমরা গিয়ে এই দাবিগুলি তুলি যে বিজ্ঞানসম্মতভাবে কৃষকদেরকে চাষ করার ব্যবস্থা সরকারকে নিতে হবে, যাতে করে আগামী দিনে কৃষকদের মাসিক গড় আয় বাড়ে, তার পলিসি সরকারকে নিয়ে আসতে হবে। এই আওয়াজটা আমরা তুলছি, এই জন্যই আমাদের উপরে এত রাগ। তাই আপনাদের বলবো, আগামী দিনে পঞ্চায়েতের মেম্বার থেকে শুরু করে এমপি পর্যন্ত জনদরদি যে হবে, যে জনগণের কথা ভাববে, তাকে তুলবেন। অন্যথায় কি হবে, সে তো পাকা বাড়ি, দোতলা বাড়ির মালিককে আপনি পঞ্চায়েতের মেম্বার বানিয়েছেন, ও আবাস যোজনার টাকা মারবে না তো কি? যার মাটির ঘর চাল দিয়ে পানি পড়ে সে টাকা মারবে? যার বাড়ির চাল দিয়ে পানি পড়ে সে যদি পঞ্চায়েতের মেম্বার হয়, তার হাতে যদি আবাস যোজনার নামে লিস্ট করার দায়িত্ব দেওয়া হয়, সে বুঝতে পারবে সে কত কষ্টে দিন যাপন করে। যখন বর্ষার বৃষ্টি হয়, তার বাড়িতে বৃষ্টির পানি পড়ে, সুতরাং সে কষ্টটা বুঝতে পারবে। তার হাতে ক্ষমতা আছে, তার বুথের যে সর্বোচ্চ গরিব সর্বপ্রথম তার নামটা এন্ট্রি করবে। কোনো বিত্তশালী দোতলা বাড়ি মানুষের নাম সে আবাস যোজনায় ঢুকাবে না। আবাস যোজনা নিয়ে আগামী দিনেও কোনো দুর্নীতি হবে না। আর আমরা নেতা কাকে বানিয়েছি? যার 4 চাকা আছে, যার লরি আছে, তাকে নেতা বানিয়েছি। সে তো তুই মাল খাচ্ছে, আর যারও আবার 4 চাকা আছে তার নামে বাড়ি করে দিচ্ছে, আর প্রকৃত গরিবরা বাড়ি পাচ্ছে না। তাই আগামী দিনে নেতাটাকে ঠিক মানুষকে নির্বাচিত করুন। আমি তো কি ভুল বলছি ভাই? আমি তো ডিমান্ডের কথা বলছি। যখনই আমি আওয়াজ তুলছি, আমার হিন্দু ভাইদের দেবত্ব সম্পত্তি বিহাত হয়ে যাচ্ছে, যেটা হস্তান্তরযোগ্য নয়, যেটা বিক্রি করা যায় না। আমার আদিবাসী ভাইদের জল জমি জঙ্গল বেহাত হয়ে যাচ্ছে, যেটা জল জমি জঙ্গলের উপরে স্বাভাবিক অধিকার তাদের থাকে। কোনো জায়গায় অযোধ্যা দুর্গা প্রকল্পের নামে তাদেরকে উচ্ছেদ করা হচ্ছে, বা পুরুলিয়াতে অঘরপুরে আমি গিয়েছিলাম, যেতে চেয়েছিলাম, ওকে আটকে দেওয়া হচ্ছে, সেখানেও প্রকল্পের নামে তাদেরকে উচ্ছেদ করার পরিকল্পনা চলছে। বা কোনো জায়গাতে আপনার দেউচা পাঁচামিরের নামে উচ্ছেদ করার পরিকল্পনা চলছে। যখনই আমি সেখানে যাচ্ছি বা তাদের হয়ে কথা বলছি, দেবত্ব সম্পত্তি সহ জায়ের টান গরম টানের যে সম্পত্তি বিহাত হয়ে যাচ্ছে, সেটা উদ্ধারের কথা যখনই বলছি আমি, তখনই আমি মুসলমানদের দল হয়ে যাচ্ছি। আমি যখন হাফেজ মির নিসার আলীর নামে স্টেশনের নামকরণ পরিবর্তন হলো কেন? আনিসকে কেন হত্যা করা হলো? জয়নগরে বাড়িগুলোকে পুড়িয়ে দিল। ঘটনাচক্রে সবকটাই সংখ্যালঘু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সংখ্যালঘু ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সংখ্যাগুরুরা হোক, আমি চাই না ভাই। আমি চাই প্রত্যেকেই নিরাপদে থাকুক। কিন্তু যখন এই কথা বলছি আমি, তাদের একদিন হয়ে যাওয়ার পরও ত্রাণ ছিল না, খাবার ছিল না। যখন আমি খাবার, তাদের বাচ্চাদের জামা কাপড় নিয়ে যাচ্ছি, বা যখন আমি ওয়াকাফ সম্পত্তি উদ্ধারের কথা বলছি, যখন আমি সিএ নিয়ে কথা বলছি, তখনই নাকি নওশাদ সিদ্দিকী বিজেপির দালাল হয়ে যাচ্ছে। কোনো এক সমাজের কথা বললে মুসলমানদের দল, অন্য কোনো সমাজের কথা বললে বিজেপির দালাল। ভাই যাব কোথায়? ওরা যদি আমাকে সার্টিফিকেট দেন, কি বলা বন্ধ করে দেবো? এই আপনারা বলুন, বলা বন্ধ করে দেবো? কারা চান আমি বলি? একটা হাত তুলে দেখান তো। মায়েরা তো চান আপনাদের হয়ে কথা বলি? হাত তুলে দেখান তো ভাই। সকলেই চান যখন। আর এই ভরসাটা ভাইয়ের প্রতি আছে যে ভাই আপনাদেরকে কোনোদিন বিক্রি করবে না, এই ভরসা আছে তো নাকি? এটা আছে তো নাকি ভাই? আপনাদের হয়ে, আপনাদের অধিকারের জন্য রাজনীতির ময়দানে এসেছি, মার খেয়েছি, জেল খেটেছি। এই জায়গায় দাঁড়িয়ে আপনাদের বলে যাচ্ছি, আমি দেবত্ব সম্পত্তি উদ্ধারের জন্য যতটাই গলা ফাটাবো, একইভাবে ওয়াকফ সম্পত্তি উদ্ধারের জন্য কথা গলা ফাটাবো। ঠিক এসটি এসসি সার্টিফিকেট বন্ধের জন্য যেমন কথা বলবো, ওবিসিদের ক্ষেত্রে যে নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হচ্ছে একইভাবে কথা বলবো। আমি ছাত্র যুবর জন্য যেমন কথা বলবো, আপার কাস্ট লোয়ার কাস্ট আমি দেখতে যাব না। বাংলার নাগরিকের জন্য কথা বলবো, তাদের আর্থসামাজিক মান উন্নয়নের কথা বলবো। এই কথা বলতে গিয়ে যদি 1 নয় 100 বার আমাকে জেলে যেতে হয়, আমি 100 বার জেলে যাওয়ার জন্য প্রস্তুত আছি। মানুষের জন্য কথা বলতে হবে। মন্ত্রিত্ব টপ দেবে, টাকা পয়সা দেবে, আর হবেটা কি ভাই? হবেটা কি? মরতে একদিন হবে ভাই, মরতে একদিন হবে, মৃত্যু অনিবার্য। গত রাত্রের কথা বলছি আমি। আমার ইব্রাহিম শাহজাহানের বাড়িতে বিশাল জলসা হলো, দেখলেন তো? জলসায় প্রচুর লোকজন হয়েছিল। রাত্রিরে কিছু আমার বাড়িতে লোক দলিজেই ছিল। একজন একদম বয়স্ক লোক চেয়ারে বসেছিল,
তো ওনাকে মশা কামড়াচ্ছিল বলে উনি ঘুমায়নি, উঠে বসেছিল। আমি বললাম বাবা পাখাটা চালিয়ে দিচ্ছে। বলল ঠিক আছে। পাখাটা চালিয়ে দেওয়ার পরে উঠে কষ্ট করে যাওয়ার চেষ্টা করছিল। আমি বাড়িয়ে দিলাম, হাতটা ধরলো। ওনাকে আমি একটু এগিয়ে দিলাম। আমি মহান কাজ কিছু করে ফেলেছি ওটা বলছি না, কিন্তু আমি অনুভব করলাম নিজেকে আমি অনুভব করলাম যখন ওনাকে আগিয়ে দিচ্ছিলাম যে একদিন হয়তো আমার ওটা আসতে পারে। এখন এমন জিন্দেগি করব, এমন জিন্দেগি আমাদেরকে তৈরি করতে হবে। মৃত্যুর দিকে আমরা ক্রমশ এগিয়ে যাচ্ছি, আমাদের বয়স বাড়ছে না নয়, আমি মনে করি আমাদের আয়ু কমছে, আমরা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। কেউ 70 বছর, কেউ 60 বছর, কেউ 50 বছর। যে আয়ু নিয়ে পৃথিবীর বুকে এসেছে, যত তার বয়স বাড়ছে সে তত কিন্তু মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। একজন 50 বছর আয়ু নিয়ে পৃথিবীতে এসেছে, তার এখন 30 বছর বয়স, তাহলে স্যার 20 বছর বাঁচবে, তখন 35 বছর হয়ে যাবে, আরো ক্রমশ মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। এমন জীবন আমাদের গড়া দরকার যে চোখটা বন্ধ করার পরে যার যেটা ধর্মীয় বিশ্বাস, কেউ স্বর্গে যাবে, কেউ জান্নাতে যাবে, তার রাস্তাটা করতে হবে। আর সেটা তখনই হবে ভালো খারাপের যখন বলার ক্ষমতা থাকবে। ভালো খারাপের বলার ক্ষমতা নয়, আপনি চুপ থাকুন, কিন্তু ভালো খারাপের সাথে যদি আপনি যুক্ত হয়ে যান, মৃত্যুর পরে না স্বর্গে যেতে পারবেন না জান্নাতে যেতে পারবেন। আপনার জায়গা নরক হবে, আপনার জায়গা জাহান্নাম হবে। আপনি যদি কারোর টাকা মেরে নেন, এই ভাইরা ভালোবাসছে আমাকে, আর আমি মধ্যিখান থেকে যদি বিজেপির কাছ থেকে মাল নিয়ে আপনাদেরকে করি, তাহলে আমার জায়গা কোথায় হবে ভাই? কোথায় হবে বলুন না? আরে ভয়ের কি আছে বলুন? আর আমি আপনাদের হয়ে যদি কথা বলি, মানুষের অধিকারের কথা বলি, আজকে ক্ষুধার সূচকে ভারতবর্ষের স্থান বাংলাদেশ পাকিস্তানের গায়ে চলে গিয়েছে। 100-র অধিকে, 100-র ওপারে আমাদের ক্ষুধার সূচকে। আমরা ক্ষুধার্তকে খাদ্যের দানের কথা বলছি। যারা মুসলিম সমাজের আছেন, আমি এখান থেকে ধর্মীয় কথা বলি না, কিন্তু উদাহরণের জন্য বলছি, যারা মুসলিম সমাজের মানুষ আছেন তারা নিশ্চয়ই জানেন বা পড়েছেন যে একদা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেছিল তার শিষ্যরা, ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ কি? তিনি বলেছিলেন ক্ষুধার্তকে খাদ্য দান করা। তিনি সেখানে ক্লাসিফিকেশন করে দেয়নি, সেখানে তিনি ভাগ করে দেয়নি। তোমার হাতে একটা খাবারের প্যাকেট আছে, তুমি হিন্দু ক্ষুধার্তকে দেবে না, তুমি মুসলমান ক্ষুধার্তকে দাও, এ কথা তিনি বলেননি। তিনি সাম্যের প্রতিষ্ঠাতা ছিলেন, সম্প্রীতির প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি মানুষের কথা বলেছিলেন, মানবতার কথা বলেছিলেন, ক্ষুধার্তকে খাদ্য দানের কথা বলেছেন। আজকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের লড়াইটা ওটাই, ক্ষুধার্ত মানুষের মুখে অন্ন তুলে দিতে হবে। যারা অন্ন চুরি করছে তাদেরকে জেলে রাখার ব্যবস্থা করতে হবে। সেই জন্যই তো ভয় পাচ্ছে, সেই জন্যই তো ভয় পাচ্ছে। কেন নওশাদ সিদ্দিকী কথা বলছিল, তার পাশে কেন বিশ্বজিৎ মাইতি থাকবে? নওশাদ সিদ্দিকী কথা বলছে, কেন তার পাশে তাপস ব্যানার্জি থাকবে? ওদের ব্রেন খারাপ হয়ে যাচ্ছে। আরে তাপস ব্যানার্জিও যে ধর্ম থেকে বিলং করে, তারও ধর্মগ্রন্থ খুলুন না। আজকে গেরুয়া পোশাক নিয়ে অনেক কন্ট্রোভার্সি হচ্ছে। বিশ্ববিদ্যালয় যে ধর্ম থেকে বিলং করে, ধর্মগ্রন্থ খুলুন না, দেখতে পাবেন সেখানেও মানবতার কথা বলা আছে। মানবতা বিরোধী কোনো কথা থাকে না ধর্মগ্রন্থে। কিন্তু দুঃখের বিষয়, কিছু ধর্মগুরু আছে, কিছু ধর্ম ব্যবসায়ী আছে, যারা ধর্মকে সামনে রেখে ক্ষমতার শীর্ষে থাকতে চায়। তারা মানুষকে নিয়ে মানুষের মধ্যে বিভেদ লাগিয়ে দেয়, ধর্মে ধর্মে, বর্ণে বর্ণে। তাই আপনাদের কাছে অনুরোধ করব, আগামী দিনে কেউ যদি ধর্মের নামে ভোট চাইতে আসে, বর্ণের নামে ভোট চাইতে আসে, সর্বপ্রথম তাদেরকে বিনা না ভোট দিয়ে তাদেরকে বিতাড়িত করবেন। 2014 সালের আগে হিন্দু খাতরে মে হ্যায় বলে অনেক ভোট নিল। দেশ স্বাধীন হওয়ার পর থেকে এখন পর্যন্ত বাকি বছরগুলোতে হিন্দু ভাইরা যতটা না টেনশনে ছিল, 100 টাকার ডিজেল কোনোদিন আমার হিন্দু ভাইদেরকে কিনতে হয়নি। ডিজেল পেট্রোল 2014-র আগে হিন্দুকে খাতরে থেকে বাঁচাবার জন্য ক্ষমতায় এসে তাকেও 100 টাকা কিনা করাচ্ছে। 2011 সালের আগে মুসলমান বিপদে আছে, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, হ্যান ত্যান, মুসলমানদের অবস্থা খারাপ। মুসলমানরা ভাবলে এবার কেউ হয়তো উদ্ধার করবে, কিন্তু কি দেখতে পেলাম? দেশ স্বাধীনের পর থেকে সব থেকে বেশি খারাপ অবস্থায় মুসলমানরা আজকে তৃণমূলের আমলে আছে। বাউরি সমাজ দেখুন, মাহাতো সমাজ দেখুন, কুর্মী সমাজ দেখুন, আদিবাসী দেখুন, মতুয়া ভাইদেরকে দেখুন, সবাই আজকে চিন্তিত, সবাই আজকে তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। ইনি বলেছিলেন প্রচুর কিছু দেবো। যাক, যেটা বলছিলাম, হিন্দু সমাজ ও ধর্মগ্রন্থ দেখুন না, এখন গেরুয়া পোশাক নিয়ে অনেক ভয় খাচ্ছে। কিন্তু গেরুয়া পোশাকের মানেটা জানেন? গেরুয়ার ত্যাগের প্রতীক। গেরুয়া যে পোশাক, ত্যাগের প্রতীক। কিন্তু দুঃখের বিষয়, আজকে গেরুয়া পোশাক দেখলে সবাই যেন আতঙ্কিত হয়ে যাচ্ছে।
কিন্তু ওরা গেরুয়া পোশাকধারী যারা গেরুয়া পোশাকে সামনে রেখে ভক্ষণ করার চেষ্টা করছে, তাদের জন্য পোশাকটার বদনাম হচ্ছে। আমি আপনাদের অনুরোধ করব, ওই পোশাকধারী সকলকে আপনারা ওই নজরে দেখবেন না। আমি তো মনে করি যে প্রকৃত গেরুয়া বসন পরে থাকবে, ত্যাগের এতে পরে থাকবে, তার কাছে সবাই তো সুরক্ষিত। যোগী আদিত্যনাথের ওই গেরুয়া পোশাককে আমরা ভরসা করতে পারি না, আমরা স্বামীজির গেরুয়া পোশাককে ভরসা করি, তাকে সম্মান জানাই। আর গেরুয়া বসনের সম্পর্কে জানতে গেলে যোগী আদিত্যনাথের বসনকে নিয়ে আপনারা গবেষণা করবেন না, চলে যান স্বামীজির কে নিয়ে গবেষণা করুন, তার কথাবার্তা চিন্তা ভাবনা নিয়ে গবেষণা করুন, তাহলেই গেরুয়া বসন সম্পর্কে আপনাদের ধারণা ঠিক হবে। আজকে ধর্ম নিয়ে রাজনীতি হচ্ছে, সমস্যা এই। কটা বাজে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আমি নিসার আলীর অনেক কথা বলছিলাম ভাই, অনেক কথা বলার আছে। এখন অনেক মানুষকে যখন পেয়ে গেছি এই বিষয়টা বলে, রক্তদান কত হলো, কখন পাঠানো হয়েছে ভাই? দেখুন, যারা রক্তদান করছেন, কিন্তু 100 টাকা করলে তো হবে না, 200 টাকা করতে হবে তো তাকে। তো রক্তদান নিয়ে আমি কয়েকটা কথা বলি। আমাদের মধ্যে একটা প্রচলিত ব্যাপার আছে, রক্তদান করা মানে বিশাল ব্যাপার, অন্যের জীবন বাঁচছে, ঠিক কথা, আমি এটাকে বিতর্কতে যাব না। কিন্তু মেডিকেল সায়েন্স বলছে যে ব্যক্তি নিয়মিত রক্তদান করে, নিয়মিত রক্তদান মানে প্রতি 90 দিন ছাড়া ছাড়া যে ব্যক্তি রক্তদান করে, তার ক্যান্সার রোগ হওয়ার সম্ভাবনা অনেক কমে, তার স্ট্রোকের সম্ভাবনা অনেক কমে, অর্থাৎ তার শরীর সুস্থ থাকবে। তো যারা এখনো রক্তদান করতে মনস্থির করেছেন কিন্তু রক্তদান করছেন না বা করবেন বা ভয় পান, তাদেরকে বলবো ভয়কে উপেক্ষা করুন, উপেক্ষা করে নিয়মিত আপনারা রক্তদান করুন। আপনারা নিয়মিত প্রতি 90 দিন ছাড়া ছাড়া রক্তদান করবেন। কিন্তু দুঃখ লাগে সারা রাজ্যে এবং সারা দেশে থ্যালাসেমিয়া রোগে যারা আক্রান্ত, বিভিন্ন মুমূর্ষু রোগে আক্রান্ত, যারা বড় বড় অপারেশন এমন আছে, বিভিন্ন গ্রুপের রক্ত পাওয়া যায় না, সেক্ষেত্রে এই রক্তদান শিবিরের ফলে এখান থেকে রক্তগুলো নিয়ে গিয়ে যেমন অপারেশন হয়, সাথে সাথে আপনাদেরকে একটা কথা বলবো, এই রক্তদানের বার্তা কিন্তু সম্প্রীতির বার্তা দেয়। রক্তদান শিবির করলে ঐক্যের বার্তা দেয়, রক্তদান শিবির করলে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দেয়। তেমন একদিকে ঠিক একইভাবে রক্তদান করলে নিজের স্বাস্থ্যটাও ভালো থাকে। তাই আপনাদের অনুরোধ করব, মহিলা পুরুষ নির্বিশেষে আপনারা আসুন, এই রক্তদান শিবিরে আপনারা রক্ত দিন। কিন্তু এই অপদার্থ পশ্চিমবাংলা সরকার আর জুমলাবাজি কেন্দ্রের বিজেপি সরকার, দুটোই অপদার্থ সরকার। রাজ্যের এবং দেশের রক্ত নিয়ে যে হাহাকার দেখা দিচ্ছে, রক্তের কোনো ফ্যাক্টরি হয় না, কোনো ক্ষেত হয় না, বা মাছ চাষের মতো পুকুরও হয় না যে ওখান থেকে চাষ করে রক্ত বাড়িয়ে নেব। রক্তের জন্য আপনাকে আমাকে এগিয়ে আসতে হবে। কিন্তু যে রক্তের হাহাকার দেখা দিচ্ছে, সারা বছর যে রক্তের প্রয়োজন আছে, সেই অর্থে রক্তের যোগান নাই, না কেন্দ্র সরকার না রাজ্য সরকার এই রক্তের চাহিদা মেটানোর জন্য নতুন কোনো পলিসি নিচ্ছে না। উপরন্ত কি দেখছি, আমাদের আইএসএফের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় আমরা রক্তদান শিবির করে চেষ্টা করি কিছু রক্তের ঘাটতি পূরণ করার জন্য, সেখানেও আটকানোর হয়, সেখানেও রাজনীতিকরণ করে দেয়, সেখানেও কিভাবে রক্তদান শিবিরটা বন্ধ করব এই ঘৃণিত চক্রান্ত তৃণমূল কংগ্রেস করে। তাই এই জায়গা থেকে দাঁড়িয়ে আইএসএফ এর যারা কর্মী সমর্থক আছেন, সাধারণ মানুষ আছেন, আপনাদের কাছে অনুরোধ করব, প্রতি 90 দিন ছাড়া ছাড়া আপনাদের মূল্যবান রক্তদান শিবিরে দেবেন। অনেক সময় আমরা দেখেছি দুর্গাপূজা কমিটি, ঈদে মিলাদুন্নবী কমিটি, মন্দির কমিটি, মসজিদ কমিটি, বিভিন্ন অরাজনৈতিক সংগঠন এবং বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে অনেক রক্তদান শিবির হয়। আজকে এই জায়গায় দাঁড়িয়ে আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা প্রতি 90 দিন ছাড়া ছাড়া আপনাদের মূল্যবান রক্ত দিয়ে যেমন অন্যের জীবন বাঁচাতে সহযোগিতা